রোহিঙ্গা সংকট পরিস্থিতি এবং সমাধান নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এতে অন্তত ৭৫টি দেশ এবং সংস্থার প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে, যেখানে রাখাইনের গৃহযুদ্ধ, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথনকশা সহ গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অতিথি হিসেবে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন উন্নয়নকর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। আসিফ মনির, আপনাকে স্বাগত জানাই। রোহিঙ্গা নিয়ে আপনি সেই শুরু থেকেই কাজ করছেন, নতুন করে বলার কিছু নেই আপনাকে, কিন্তু বলার মতো বলা হচ্ছে জাতিসংঘ কিন্তু আজকে না, বহু আগে থেকেই বলছে প্রত্যাবাসনের বিষয়ে। তারপরে জাতিসংঘ মহাসচিব ঘুরে গেলেন আমাদের এখানে, কাজের কাজ তো কিছু হয় নাই। আজকের সম্মেলনে কতটুকু কাজের কাজ বের হয়ে আসতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আপনার কথার মধ্যে কিছুটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে আসলে কতটা হবে। এখন আজকের যে ফরম্যাট, একদিন ব্যাপী কিন্তু বিভিন্ন রাষ্ট্র বক্তব্য দেবে এবং খুব সংক্ষিপ্ত আকারে দিতে হবে, 3 থেকে 5 মিনিটের। দুই বেলায় হবে, সকাল ওখানকার নিউ ইয়র্ক টাইমের সকালে একটা অংশ, দুপুরের পরে আরেকটা অংশ। এর মধ্যে কিছু যদি সুনির্দিষ্ট প্রস্তাব কোন কোন রাষ্ট্র দেয়, সেই অনুযায়ী যেটা হওয়ার কথা দিনের শেষে যে একটা সামারি ডকুমেন্ট, যে মূল প্রস্তাবনা যা এসছে সেটা একটা ধারণা, সামগ্রিক ধারণা। তো যেটা এটার উদ্দেশ্যটা আছে, সেটা কতটা হবে আমরা এখনো জানি না। সেটা হচ্ছে যে একটা বাস্তবমুখী পরিকল্পনার দিকে যাওয়া। এবং আপনাদের প্রতিবেদনে যেটা ছিল যে, বা আমাদের সরকারি মুখপাত্র যেটা বলছেন, এখানে প্রত্যাবাসনের বিষয়টি তো আছে, কিন্তু এটার ইউএন এর দিক থেকে, জাতিসংঘের দিক থেকে যে প্রস্তুতির কাগজপত্র আছে, সেখানে কিন্তু বলা হয়েছে রোহিঙ্গা সহ অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদেরও অধিকারের জায়গাটা, বা তাদেরও ফেরত যাওয়ার ব্যাপারে, বা তাদের অধিকার নিশ্চিত করার জায়গাটা বলা। কাজেই মিয়ানমারের শুধুমাত্র রোহিঙ্গাদের নিয়ে এখানে আলাপ হওয়ার কথা না, অন্যান্যও আসবে। আর একটা হচ্ছে যে, বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশেও তো রোহিঙ্গারা আছে, সৌদি আরবে আছে, ভারতে আছে, আরো অনেক দেশে আছে, মালয়েশিয়াতে আছে। তারাও তাদের দিক থেকে, তাদের অবস্থান থেকে বলবে। শুধুমাত্র বাংলাদেশের ক্যাম্পে যারা আছে তাদের বিষয়ে কিন্তু এখানে আলাপ হবে না। কাজেই বিভিন্ন মুখী প্রস্তাব আসবে। তবে যদি বাস্তবমুখী কিছু প্রস্তাব আসে ভালো, কিন্তু একদিনে বিভিন্ন রাষ্ট্র, এবং একটা জাতিসংঘের কিন্তু সাধারণ পরিষদের সকল সদস্যদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং হাই প্রোফাইল বলা হচ্ছে ওই জন্যই যে রাষ্ট্রপ্রধানরা থাকবেন। কাজে এখানে কিছুটা ধরেন কূটনৈতিক ভাষা ব্যবহার করে কিছু কিছু কথা বলা হবে, কিন্তু একেবারে কার্যকরী প্রস্তাব আসার জায়গাটা কিন্তু এর পরবর্তীতে হতে হবে। আমরা ধারণা করতে পারি যে দোহাতে যে সামনে সভাটা আছে, সেখানে হয়তো কিছুটা এটা ধারাবাহিকতা রেখে আরেকটু কর্মপন্থা নির্ধারণ করার মতো, বাস্তবমুখী কর্মপন্থা নির্ধারণ করার জায়গাটায় যাওয়া যাবে। আজকে কিছুটা আনুষ্ঠানিকতা, তবে একটা লাভ হতে পারে যে আলোচনায় ছিল না রোহিঙ্গা বিষয়টা, আবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনায় আসলো, এটা একটা লাভ নিশ্চয়ই হবে। অবশ্যই, মানে জাতিসংঘে প্রথমবারের মতো এরকম একটা বড় আকারে আলোচনা হচ্ছে, এটা তো একটা বড় বিষয়। দোহার বিষয়টা নিয়ে আমরা অপেক্ষা থাকি। ধরা যাক, মানে একদম বার্সাই ভিউতে বললাম যে এই আলোচনা বা দোহার আলোচনায় সিদ্ধান্ত হলো যে হ্যাঁ, তাদেরকে তাদেরকে প্রত্যাবাসন করা হবে, মিয়ানমার সরকার মেনে নিল। কিন্তু যেখানে যাবে সেখানে তো মিয়ানমার সরকার, মানে এখনকার জান্তা সরকারের হাত নেই। এখন একটা রাইভাল গোষ্ঠীর সঙ্গে কি জাতিসংঘ কথা বলবে এটা নিয়ে? সেটা আসলে ভেবে দেখতে হবে। এই কারণে দেখুন, এই যে এর মধ্যে সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে, আমরা এটুকু জেনেছি যে মিয়ানমারের সরকারি প্রতিনিধি সেখানে ছিল। এখন সেই সরকারি প্রতিনিধি তো নিশ্চয়ই আরাকান আর্মির প্রতিনিধি না। এখনো সেখানে জান্তা সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। কাজেই তাকে বাদ দিয়ে আরাকান আর্মির সাথে আলাদাভাবে আলাপ করার সুযোগ আসলে নেই। যেটা হবে সেটা হচ্ছে, বলতে পারেন ট্র্যাক 2 বা ইনফর্মাল সেই আলাপগুলো। আনুষ্ঠানিক আলাপের জায়গা কিন্তু এখনো সরকারের জায়গাটায় আছে। এখন যে কারণে আমি দোহার কথাটা বললাম, আমরা কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখছি যে সংঘাতে লিপ্ত, একই দেশে পরস্পর সংঘাতে লিপ্ত গোষ্ঠীগুলোকে আলোচনায় বসানোর একটা চেষ্টা করছে তৃতীয় কোনো পক্ষ। কোন সময় সেটা কাতার কর্তৃপক্ষ করছে, কোন সময় মার্কিন যুক্তরাষ্ট্র করছে। সাম্প্রতিককালে সেই উদাহরণগুলো আছে। সেরকম যদি করা যায়, সেটা হচ্ছে একটা পদক্ষেপ। না হলে অন্তত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা হবে। এখানে কিন্তু যুদ্ধাবস্থা চলছে। এখন কোন পক্ষই কিন্তু সরাসরি বলতে পারবে না যে আমি অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করে সরকারের জায়গা থেকে অবস্থান নিচ্ছি। কাজে সেই জন্য কারোর সাথে আসলে এখন সরাসরি কথা বলার অবস্থা কিন্তু নেই। তবে অন্তত একটা ক্ষেত্র প্রস্তুত করা যায় যে আসলে কিভাবে জিনিসটা হতে পারে। কাজে সমাধানের জায়গায় যেতে গেলে ওইটাই একটা বড় জায়গা হবে। আর আরেকটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী সমাধানটাও তো ভাবতে হবে, কারণ সেই ক্ষেত্রে দেখবেন যে
এই যে এখন আরাকান আর্মির সাথে কিন্তু আরাকান আর্মি অথবা সামরিক জান্তা সরকারকে রোহিঙ্গাদের দিক থেকে বিশ্বাস করার আস্থা অর্জনের কোনো জায়গা কিন্তু তারা তৈরি করেনি। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে রোহিঙ্গাদেরকে জোরপূর্বক যুদ্ধে লিপ্ত করা হয়েছে আরাকান আর্মি বিরুদ্ধে সামরিক জান্তা, অর্থাৎ সেই সামরিক জান্তা সরকার তাদেরকে বিতাড়িত করলো, নিপীড়িত করলো, তাদেরকে অন্য সশস্ত্র আরেকটি গোষ্ঠীর সহায়তা নিয়ে আরএসও নামে একটি সংগঠন রয়েছে, সশস্ত্র সংগঠন, তারা আরাকান আর্মির প্রতিপক্ষ। কাজে এগুলো হয়তো আমাদের এখানে সংবাদ মাধ্যমে আসে না, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো আছে। তো যেখানে আরাকান আর্মি এবং রোহিঙ্গার একটা অপোজিট অবস্থানে রয়েছে, বিপক্ষ অবস্থানে রয়েছে, রোহিঙ্গাদের সংগঠিত তো তারা না, তাদের বক্তব্য রাখার মতন অবস্থান কিন্তু নেই। কাজে এখন আরাকান আর্মির সাথে যদি কেউ কথা বলে, সেটার বিশ্বাসযোগ্যতা কিন্তু রোহিঙ্গাদের কাছে আসলে তৈরি হবে না। এখন পর্যন্ত আরাকান আর্মি কিন্তু কোনো ঘোষণাও দেয়নি যে তারা এদেরকে স্বীকৃতি দেবে বা এদেরকে অধিকার নিশ্চিত করবে যদি তারা ক্ষমতায় আসতে পারে। একদম পরিষ্কার। আসিফ মনির, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।